দিদি কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে নিম কাঠ চুরি নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, বলে আমার বাড়িতেই 3টে নিম গাছ আছে, আমার এমন অবস্থা হয়নি যে আমাকে উড়িষ্যা থেকে নিম কাঠ নিয়ে এসে ঠাকুর তৈরি করতে হবে। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনার যা ট্র্যাক রেকর্ড সেটা তো প্রমাণিত করে দিয়েছে যে উনি এবং ওনার দলের রক্তের মধ্যে চুরি রয়েছে। এবং যেভাবে নিম কাঠ চুরির কথা আসছে, জগন্নাথ কালচারাল সেন্টারে যে মূর্তি বসানো হয়েছে সেই মূর্তি উড়িষ্যা থেকে চুরি করে আনা হয়েছে, সেটাই তো উড়িষ্যার মানুষ বলছে এবং তা নিয়ে তো তদন্ত শুরু হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। প্রথমত তো লজ্জার যে একটা কালচারাল সেন্টারকে ধাম বলা। উনি ভেবে নিচ্ছেন যে হিন্দুরা এতই গোবেচারা, শান্ত, কোনো কিছুই করবে না, আমি যা খুশি তাই করতে পারি, পিতৃপক্ষে ইনগ্রেশন করতে পারি দুর্গাপুজোর, আর হিন্দু ভোট নেবার জন্য একদিকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারবো, 1 মাস পরে গিয়ে নাটক করব, সব ঠিক আছে, পুলিশ সবকিছু করছে, আর অন্যদিকে নিম কাঠ চুরি করে এনে জগন্নাথ কালচারাল সেন্টার বানানো। সুতরাং তদন্ত হোক। আমাদের জন্য অত্যন্ত লজ্জার, আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্য থেকে নিম কাঠ চুরি করে আনছেন, এর থেকে বেশি লজ্জার আমাদের নাগরিক হিসেবে আর কিছু বলার নেই। নমস্কার, চলে গেলাম রাস্তায় ছিলাম। নাকি ডাকা হয়নি, কি বলবেন? সেটা আমি কি করে বলবো? যিনি মুখপাত্র আছেন বা পার্টির অর্গানাইজিং সেক্রেটারি আছেন তিনি বলতে পারবেন। আমাকে ডাকা হয়েছে, আমি এলাম। আজকে মানে কিছু জানানো হয়েছে এখন? না, এটা পার্টির সাংগঠনিক ব্যাপার, গোপনীয় মিটিং। এখন সেটা জানবো কি করে? দলের সঙ্গে আলোচনা হলে বলতে হবে। দিলীপ ঘোষ আবহে এই মিটিং বাড়তে বুঝতে পারছে কোথাও? আজকে মিটিং, আগামীকাল মিটিং। আমি আপনাকে একটা কথা বলছি, পার্টিটা মিটিংটা আমাদের আগে থেকে পূর্বসূচি ছিল এবং সেটা আমরা আগে থেকে জানতাম। কে ডাক পেয়েছেন সেটা আমি করবো। আহ, এই যে একটা বিষয় নাকি শোনা যাচ্ছে যে যে উনি আনুষ্ঠানিকভাবে শুধু সময়ের অপেক্ষা, তথাগত রায় থেকে শুরু করছে, উনি ওদিকে যোগদান। আমি আগামীকালও মিটিং আছে আমাদের, আজকেও মিটিং আছে, আগামীকালও মিটিং আছে। আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর যেহেতু একজন দলের সাংসদ, সেগুলো ডাকা হবেই। আমাদের লড়াইটা হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে। তাই আমরা এই লড়াই নিয়ে ব্যস্ত। কোনো ব্যক্তি বিশেষ কেউ, না সৌমিত্র খা, না দিলীপ দা, না আদার্স কেউ, এখানে ব্যক্তি ব্যাপারটা নয়। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দল, ভারতীয় জনতা পার্টি প্রতীক, পদ্মফুল আর নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয়। আপনাকেও দেখা যাচ্ছিল যে দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করছিলেন, পার্টির তরফ থেকে কোনো বার্তা পেয়েছেন? একটা জিনিস হচ্ছে যে একটা মানুষকে বারবার জ্বলিয়ে লাভ আছে। রাজনীতিকে অনেক সময় চলতে গেলে কখনো ভুল হয়, কখনো ঠিক হয়। প্রবহমান নদী, সেই নদীতে অনেক সময় আটকে যায়, অনেক সময় এগিয়ে যায়। তো রাজনীতি আজকে যেটা ভুল কালকে সেটা ঠিক, কালকে যেটা ঠিক আজকে সেটা ভুল। এটা চলতে থাকে, এটা চলতে থাকে। এখন সবাই ব্যক্তিগতভাবে যে কাউকে রাজনীতিতে স্টেবিলিটি করে নিয়ে যেতে পারে। 2006 সাল থেকে চলছি, এখনো চলছি। যেদিন গাড়ি আটকে যাবে সেটা আটকে যাবে। তো সবার রাজনীতির একটা বয়স সীমা একটা থাকে। একটা রাজনীতির লিডার, যদি আপনি কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি দেখবেন ওই সবারই 8-10 বছর তো সময় থাকে, তারপরে বেশি কিন্তু সময় থাকে না। তাহলে আপনি দেখবেন পার্থ চ্যাটার্জি জেলে আছে, আপনি দেখবেন কুণাল ঘোষ জেলে ছিল, তিনি এখন জায়গা পেয়েছেন। তো এটা রাজনৈতিক চেয়ারটা, এটা চলতে থাকে। সবাই এক জায়গায় একইভাবে স্থায়ীভাবে থাকে না। প্রধানদা ছিলেন, তারপরে রাহুলদা ছিলেন, তারপরে দিলীপদা ছিলেন, তারপর সুকান্ত এসছেন, সবাই এভাবে চেঞ্জ হয়। এটা এই যে 4-5টা ব্যক্তি বললাম যারা, তারা বাদ দিয়ে সবাই চলতে থাকে। আর আমাদের ভারতীয় জনতা পার্টি তো সাংগঠনিক দল, এখানে চেয়ার তো সবসময় একই রকম থাকে না, সেটা দিতে হয়। দিলীপরা এই রাজ্যের একটা পরিচিত মুখ, বিজেপি মুখ, সবাই পরিচিত। তার মুখ থেকে এই ধরনের মন্তব্য দলের ক্ষতি করছে না কোথাও? সবাই পরিচিত মুখ।
কেউ যদি আমরা ভুল করি, অনেক সময় ভুল হয়, আবার সঠিকভাবেও হয়। আমি অনেক সময় ফেসবুকে লিখতাম, আমি অনেক সময় আমার বিরোধী দলনেতাকেও বলেছি, কিন্তু আবার নিজেকে শুধরে নিয়েছি। তো ভুল ঠিক নিয়েই তো আপনার চলতে থাকে। রাজনীতি একটা ভগবান নদী, যে যতক্ষণ টিকে থাকতে পারবে তার ততদিন চলবে। আজ তো রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই উপস্থিত থাকবেন, দিলীপ ঘোষ সম্পর্কে কোনো বক্তব্য কি আপনি জানাবেন? না, আমি একটা কোনো কথা বলবো না এই কারণেই, কারণ আমি একটা কথাই বলে দিয়েছিলাম সেদিন, যে কথাটা সবাই ভাবতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজনৈতিক ভাবে অ্যাডজাস্ট করতে যাবে, আমি বাবুলদাকে দেখেছিলাম, ঠিক বাবুল সুপ্রিয় এই কথাটাই বলেছিলেন। আমি ঝালমুড়ি খেতে গেছিলাম, আমি মেট্রো ডেভেলপমেন্ট করতে গেছিলাম, আমি মৌসুম বেঞ্জিনুরকে দেখেছি। মৌসুম বেঞ্জিনুর কংগ্রেসের সমানেত্রী ছিলেন, তার সঙ্গে আমি রাজনীতি করেছি। তিনি বলেছিলেন আমি এসেছি মালদা ডেভেলপমেন্টের কথা বলতে। ঠিক সেইভাবেই আমি নিজেও যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম, আমি লিখেছিলাম অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ইন পলিটিক্স, অভিষেকের সঙ্গে মিটিং করার পর। এবং রাজনীতিতে যখন পট পরিবর্তন হয়, তখন একটা অজুহাত খোঁজা হয়, সেটা সবাই নিজের ব্যক্তিগত ভাবে সেটা নিজস্ব স্টাইলে চলে। তো এটা তাদের সব নিজস্ব স্টাইলে চলবে, এখন থেকে কিছু বলা ঠিক না। ঠিক আছে। এই, দাদা, তার একটু তার ঘুরে গেছে না। এবার আর কি করে হবে গো? ব্যক্তিগত কোশ্চেনে আমি যাবো না। যার যার রুচি অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা আমি কোনো কোশ্চেন এই কোশ্চেনে যাবো, অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন। কিচ্ছু বলতে পারবো না, যার মতো হলো যার যার প্রার্থনা, যার যার রুচি, সে সেটা মেনটেন করলে আমি কি বলতে পারি সেটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মুর্শিদাবাদের ঘটনা এবং তারপরে তারা উঠে গেলেন কালকে, আজকেও তাদের সেখানে রয়েছে বিষয়টা নিয়ে কালকে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে শুধুমাত্র ওরা নয়, আরো কিছু ইনফ্লুয়েন্স হয়েছে এবং এই উত্তেজনা তৈরি হওয়ার পেছনে এই বিষয়টা দেখুন। একটা বিশেষ সম্প্রদায়কে উনি সবসময় সেফগার্ড দিয়ে চলে, তো সেটা যে ওনার ক্ষেত্রে দ্বিতীয়বার নেগেটিভ হবে না সেই সময় আর সেটাই উনি করছেন। বাস্তবটা তো সবাই দেখেছে যে কারা ওখানে উঠে গেছে এবং ওয়াকাতিলের পরেই ঘটনাটা ঘটেছে। স্বাভাবিকভাবে ওয়াকাতিলের পরে যখন ঘটনাটা ঘটেছে, কোন কোন নেতারা আছে সেটা যদি কোর্টে প্রমাণ তো হবেই। এভাবে সিবিআই ওখানে ই করুক, হ্যাঁ অবশ্যই সিবিআই করবো। মুখ্যমন্ত্রী আরেকটা অভিযোগ করেছে, হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে বিজেপি হাইজ্যাক করে যেহেতু তৃণমূল করে তুলে নিয়ে এসেছে কলকাতায়, যেহেতু উনি ওখানে ওর পরিবারে যাওয়ার কথা ছিল। এগুলো অনেক গল্প দেবেন, গল্পগুলো আমরা খালি শুনবো আর আলোচনা করবো। বাস্তবে পশ্চিমবঙ্গের যে দুর্দশা তৈরি হচ্ছে আগামী ভবিষ্যতের জন্য, এই তর্কাতর্কি সব বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজ্যপাল যে কথা বলছেন যে 356 ধারা এরপরে এই পরিস্থিতি চলতে থাকলে প্রয়োজন রয়েছে, আপনি কি সহমত? দেখুন, উনি তো একটা সর্বোচ্চ পদে বসে আছেন, অবশ্যই মহামান্য রাজ্যপাল তার পক্ষ থেকে দেখেছেন এবং বিবেচনা করেছেন যে কি করা উচিত। তো আমারও যেটা মনে হচ্ছে যে আগামী দিনে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব একটা ভালো অবস্থা নেই। এবং যদি এটার প্রোটেকশন না হয়, আগামীতে পশ্চিমবঙ্গে একটা সেই আইনি পলিসি ঘটতে হবে। একটা লাস্ট প্রশ্ন করে, সেটা হচ্ছে যে পরিস্থিতি বারংবার কেন্দ্রীয় সরকার তারা বৈঠক করছে, বিভিন্ন বৈঠক করছে, যে পরিস্থিতি পাকিস্তান তৈরি করেছে সেখানে কোনোভাবে পাকিস্তানকে ছাড়ায়নি। কেননা উগ্রপন্থীরা এখানকার মৌলবাদের একটা
অংশ, যেটা কিনা ওরা সবসময় নিজেদের ডেভেলপমেন্ট বাদ দিয়ে ভারতবর্ষ কি করে ভারতবর্ষকে খাটো করা যায় সেটাই ওদের মেন প্রচেষ্টা। সেই প্রচেষ্টাতে ওরা এখন বর্তমান ভারতের যে সিচুয়েশন সেই পরিস্থিতি যদি ওরা ভেবে থাকে যে 50 বছর আগের ভারত আছে, আর সেটা ওরা ভুল করেছে। আগামী দিনে অবশ্যই জবাব পাবে ভারত সরকারের কাছ থেকে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টাকে দেখেছেন, আগামীতে ওদের কপালে বিশেষ দুঃখ আছে একদম পরিষ্কার করে।